খাবার খেয়ে যে আমি হাত ধুতে যাবো এমন সময় পিছন থেকে কে যেন আমার কলার ধরলো। আমি হাত ধোয়া বাদ দিয়ে পিছনে ফিরে তাকালাম, আর সাথে সাথেই স্বামী আমাকে একটা বাড়ি মারলো। আমার মাথার কিছুটা অংশ ফেটে গেল। আমি হাত না ধুয়ে আবার স্বামীকে কয়েকটা লাগিয়ে দিলাম। স্বামীকে এবার ভালোভাবেই দিলাম। সে মার খেয়ে আবার বলল, তোর এত বড় সাহস, আবার আমাকে মারিস? দেখ, আমার মাথাটা গরম করবি না। এখন তোর কোন রাজভাইকে না নিয়ে আসছিস বল। কুত্তার বাচ্চা, আজকে তো তোকে রাজভাই মেরেই ফেলবে। আজকে রাজভাই তোকে মেরে কিমা বানাবে। আমাকে মারিস? কি বললি তুই? দাঁড়া, আজকে তোকে কি করি দেখ। বলেই আবার স্বামীকে মারা শুরু করলাম। এবার শুধু স্বামীর নাক মুখে কয়েকটা ঘুষি মারলাম। মারতে মারতে স্বামীর মুখ দিয়ে রক্ত বের করে ফেললাম। হঠাৎ করেই কোথা থেকে যেন ফারেস এসে আমাকে টেনে নিয়ে গেল। তারপর ফারেস বলতে লাগলো, এই নীল, তোর ইদানিং কি হয়েছে বলতো? কয়দিন ধরে দেখছি তুই খালি ঝগড়া করছিস। ফারেস, তুই কখন আসলি ক্যাম্পাসে? একটু আগেই আসছি। তুই আবার মারামারিতে জড়িয়েছিস কেন? দেখ, যেটা জানবি না সেটা নিয়ে কথা বলবি না। আমি একটা অসহায় মেয়েকে সাহায্য করার জন্য মারামারি করেছি। আচ্ছা, যাই হোক, এখন চল ক্যাম্পাস থেকে। কোথায় যাব? আমার সাথে চল। বেশি কথা বলিস কেন? আরে, কোন রাজ নাকি আমাকে মারতে আসছে, ওকে একটু দেখে যাই, চল। এই, কাজ আছে, আয় আমার সাথে। রাজভাই একটা জানোয়ার, তুই ওর সামনে গেলে তোকে আস্ত জ্বালিয়ে দিবে। দেখ, ফালতু কথা বলবি না। আমি এখন সেই রাজকে দেখেই যাব। বলেই ফারেসের কাছ থেকে আবার মাঠের মাঝে চলে আসলাম। আজকেও মাঠের চারপাশে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিছুই বলছে না। দেখলাম একজন একটা বাইকের উপর বসে আছে, আর তার পিছনে আরো কতগুলো লোক দাঁড়িয়ে আছে। কিন্তু যে চেয়ারে বসে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। বুঝলাম এটাই রাজ। আমি সোজা রাজের কাছে যেতে লাগলাম। এমন সময় কোথা থেকে যেন মা এসে বলতে লাগলো, এই ক্ষেত, কই যাস? রাজভাইয়ের দিকে যাচ্ছিস কেন? নাকি অকালে মরার প্ল্যান আছে? দেখুন, আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি আপনার মতো থাকুন, আর আমি কোথায় যাব না যাব সেটা আমার বিষয়। দেখ ক্ষেত, বেশি বকবক করবি না। তোকে শুধু সাবধান করলাম। রাজভাইয়া অনেক খারাপ লোক। আমার বাবার মতো ভালো না যে তোকে ছেড়ে দিবে। দূর, চুপ থাকেন তো। বলেই আবার রাজের দিকে এগুতে লাগলাম। মনে মনে তো হাসতেছি। হাসার কারণ হলো মায়ের মন্ত্রী বাবা আমার আসল পরিচয় জানে না। জানলে আমাকে আপনি ছাড়া কথাই বলতো না। আর মায়াকে যে কি করতো তা আমি নিজেও জানি না। তারপর রাজের কাছে আসতেই শুনতে পেলাম, কিরে, দেখ তো স্বামী আসছে না কেন? স্বামী আর আসবে না, ওরে এমন মাইর মারছি ও মাঠের মাঝখানে পড়ে আছে। কে রে তুই স্বামীকে মারিস? পেছনে তাকিয়ে দেখ কে আমি। এই কথা বলতেই রাজ পিছনে তাকালো। তারপর সে আমাকে দেখে বলতে লাগলো, ভাই, আপনি এই জায়গায়? আর কেমন আছেন? এই ধরুন, চেয়ারে বসুন। এই, আমার দিকে চেয়ার এগিয়ে দিতে হবে না। তুই এখানে আমাকে মারতে আসছিস, তাই না? ভাই, আসলে স্বামীকে কে যেন মেরেছে, তাই আসছি। রাজভাই, এই খ্যাতটাকে আপনি নিজে আপনি আপনি করে বলছেন কেন? স্বামী, আমার কাছে আয়। রাজভাইয়ের কাছে গেলাম। হারামজাদা, তুই কাকে খ্যাত বলেছিস জানিস? আমি তো এই খ্যাতকে বলছি, আর আপনি এখনো খ্যাতটাকে কিছু বলছেন না কেন? তাড়াতাড়ি নীল ভাইয়ের পায়ে পড়ে ক্ষমা চা, না হলে আজকে তোকে যে কি করব। রাজ, তুই তো আমাকে আগে থেকে চিনিস, আমি অন্যায়ভাবে কাউকে মারি না। আর তুই কি শুনে আসছিস এখানে? আমি কেন স্বামীকে মারছি? শোন, আমি কেমন টাইপের মানুষ তা হয়তো তুই খুব ভালো করেই জানিস। আজকে তুই আমার এলাকার ছেলে বলে বেঁচে গেলি। আর যদি এমন ভুল হয় তাহলে তোকে যে কি করব বুঝতে পারবি। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দিন। আগে শুনবি সে কেন মার আর বকা খেয়েছে, তারপর বিচার করতে আসবি। ওকে ভাই। আর এই স্বামী, এখন যদি বাঁচতে চাস তাহলে নীল ভাইয়ের পা ধরে ক্ষমা চা। বেশি বক বক করলে এক্ষুনি পুঁতে দিব।
রাজ বাদ দে, আর কাউকে কিছু বলবি না, এখন চলে যা। ওকে ভাই। তারপর রাজ তার লোকদের নিয়ে চলে গেল। আমি আম গাছের নিচে বসে পড়লাম। সাথে সাথে ফরেস্ট আর মিষ্টি চলে আসলো। এই নিন পানি, হাতটা ধুয়ে নিন। আর এ কি, আপনার কপাল দিয়ে তো রক্ত পড়ছে। পানির বোতলটা নিয়ে হাত মুখ ধুতে ধুতে বললাম, ওটা কিছুটা কেটে গেছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। কত রক্ত পড়ছে আর আপনি বলছেন একটু পরে ঠিক হয়ে যাবে? চলুন আমার সাথে একটা ফার্মেসিতে ড্রেসিং করিয়ে মেডিসিন নিয়ে আসি। আরে আরে, আপনি অস্থির হবেন না, আমার তেমন কিছু হয়নি, একটু মাথা ছিলে গেছে আর কি, কিছুই হবে না। এখন বেশি কথা না বলে চলুন আগে মেডিসিন নিয়ে আসি। আরে বললাম না যে লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তো বাসায় চলে যাব, তখন না হয় নিয়ে যা উনি। না, আমার সাথে চলুন, আসলে আমি ফার্মেসিতেই যাব। কেন যাবেন, কোনো কাজ আছে কি? আসলে মায়ের জন্য ওষুধ নিতে হবে। আচ্ছা চলেন তাহলে যাই। আর ফারেস, আমি আজকে চলে গেলাম, পরে তোকে সব বলবো নি। তারপর আমি ফারেসকে কোনো কথা বলতে না দিয়ে চলে আসলাম। আজকে প্রথম আমার বাইকে কোনো মেয়ে উঠলো, আর এইদিকে মায়া ভাবছে। আজকে তো আমি কিছুই বুঝলাম না, এই ক্ষেতটাকে রাজভাইয়ার মতো বড় নেতা ভাই ভাই বলে ডাকে। তাহলে তো এই ক্ষেতটা আসলে ক্ষেত না, এটা অন্য কেউ হবে। না বাবা, আমাকে ওই নীল নাকি নাম, ওর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে কখন যে আমাকে কি করে বসে তা কেউ বলতে পারবে না। আগামীকালকে আমি এই ক্ষেতটাকে সরি বলবো, আর জারুল গাছের নিচে বসার জন্য বলবো। মিষ্টিকে বাসায় দিয়ে আসলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজকে একমাত্র আমার জন্য আবার বাবা মা আর আদরের বোন বেঁচে নেই। আজকে আমি যদি রাজনীতিতে না জড়াতাম, তাহলে আজকে হয়তো আমার বাবা মা বোন থাকতো। আপনারা হয়তো ভাবছেন আমার বাবা মা বোন কোথায়। আসলে আমার কিছু শত্রু একত্রে এসে আমার বাসায় না থাকাকালীন সময় আমার পরিবারের সবাইকেই মেরে ফেলেছে। আমি বাসায় এসে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। মায়ের কাছে যেতেই সে বলেছিল, আর কখনো মারামারি করবি না, আর আজকেই চলে যাবে এই শহর ছেড়ে। তারপর থেকেই আমি এখানে। কিন্তু আজকে আমি আমার মাকে দেওয়া কথা রাখতে পারলাম না। জানি না আল্লাহ আমাকে এর জন্য ক্ষমা করবে কিনা, কিন্তু আমি কি করবো আপনারই বলেন। মেয়েটার কিছু হয়ে গেলে তার বৃদ্ধ মাকে কে দেখবে? শুয়ে শুয়ে এসবই ভাবছি। এমন সময় সেদিন যে ফোন করেছিল সে ফোন দিয়েছে, আর তার নাম হলো রাকিব। আমি ফোনটা রিসিভ করলাম। দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমাদের আর ভালো থাকা, আমাদেরকে আর ভালোভাবে শান্তিতে বাঁচতে দিচ্ছে কই? কেন রে, কি হলো আবার? আমরা তো বাসা থেকে বের হতেই পারি না, কারণ হলো ওই রূপু। আমি জানি রূপু সোজা হবে না। আমাদের সাথে যা করে তা না হয় মেনে নিলাম, কিন্তু এখানে সে প্রতিদিনই কত মানুষের ক্ষতি করতেছে, আল্লাহ পাক ভালো জানে। চিন্তা করিস না রে, আমি খুব শীঘ্রই আসতেছি তোদের কাছে। তারপর দেখ ওই রূপুকে কি করি। আর দাদা, একটা খোঁজ পেয়েছি। কি খোঁজ বল দেখি। এখন বলবো না দাদা, যখন আপনি এখানে আসবেন তখন না হয় বলবো। আসল কথাটাই তো বলা হলো না। কি আসল কথা রে? আসলে সামনের 29 তারিখে তো জান্নাত চাচা চাচির মৃত্যুবার্ষিকী, তাই আপনি কি আসবেন? কেন রে, আমাকে আসতে হবে নাকি? 3-4 বছর হয় আসেন না, না হয় আসেন। ওকে দেখে নিবনি। আচ্ছা, রাখলাম দাদা। ওকে, ভালো থাকিস। ফোনটা রেখে দিলাম। আসলে বাবা আর মায়ের মৃত্যুবার্ষিকী আমি ঢাকাতেই পালন করি। আর হ্যাঁ, রাকিব এই জন্যই ফোন দিয়েছিল। পরের দিন ক্যাম্পাসে যেতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ মায়া আমার সামনে এসে আমাকে